আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা গণিত প্রথম পত্র চ্যাপ্টার 2 লেকচার 9 শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি 8 নাম্বার ফর্মুলা বলতেছি। তো 8 নাম্বার ফর্মুলা লেকচার 9-এ 8 নাম্বার ফর্মুলা। তার মানে এর আগে আমরা 7টি ফর্মুলা বলেছি এবং সেই ফর্মুলার এগেনস্টে আমরা অনেক ম্যাথ করেছি। সুতরাং তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা অবশ্যই আগের 8টি লেকচার, যেহেতু আজ লেকচার 9, তোমরা অবশ্যই আগের 8টি লেকচার দেখে নিবে এবং এটা দেখে নিতে তোমাদের খুব বেশি সময় লাগবে না। তোমরা 4-5 দিন একটু 1 ঘন্টা করে সময় দিলেই তোমরা আগের 8টি লেকচার খুব ভালো মতোই দেখে নিতে পারবে। এবং সেখানে যেটা বললাম যে আজ 8 নাম্বার ফর্মুলা থেকে শুরু হচ্ছে এবং 8 নাম্বার এবং 9 নাম্বার এই দুইটা ফর্মুলা বলার পর এই দুইটা সূত্রের আজ আমরা ম্যাথ করব। আর আগের যে 8টি লেকচার আছে ওই 8টি লেকচারে আমরা 1 থেকে 7 নাম্বার ফর্মুলা বলেছি এবং ওই নিয়মের অনেক ম্যাথ করেছি। সুতরাং তোমাদের জন্য পরামর্শ, তোমরা অবশ্যই একটু 1 ঘন্টা করে সময় দিলেই হবে। তাহলে তোমরা মাত্র 4-5 দিনের মধ্যে আগের 8টি লেকচার দেখে নিতে পারবে। সুতরাং তোমরা অবশ্যই এই কাজটি করবে, তাহলে তোমাদের আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস বুঝতে সুবিধা হবে। না হলে তোমাদের বুঝতে কষ্ট হবে যদি তোমরা প্রথম থেকে না দেখে আসো। ওকে, তাহলে শুরু করলাম। আজ 8 নাম্বার ফর্মুলা। ভেক্টর এ ও ভেক্টর বি এর উপর লম্ব একক ভেক্টর, অর্থাৎ দুইটি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টরের সূত্র। দুইটি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর অ্যাকচুয়ালি ইটা ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এই জিনিসটা আমরা কোথায় দেখেছি আমি তোমাদেরকে একটু দেখাই। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই ফর্মুলার সাথে পরিচিত। দেখো সবাই, ভেক্টর এ ক্রস ভেক্টর বি, ভেক্টর এ ক্রস ভেক্টর বি, এটার ফর্মুলার সাথে আশা করি সবাই পরিচিত যে দুইটি ভেক্টরে ক্রস গুণফলের সূত্র কী। তো এই ক্রস গুণফলের সূত্র ছিল, ডান দিকে হবে ভেক্টর এর মান হবে, ভেক্টর এ এর মান হবে এবং ভেক্টর বি এর মান হবে এবং তার পাশে হবে সাইন থিটা। এবং ফাইনালি কি ছিল? ফাইনালি কিন্তু ছিল ইটা ক্যাপ ছিল। তোমরা একটু মনে করে দেখো যে দুইটি ভেক্টরে ক্রস গুণফলের সূত্র এর মান বি এর মান সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ। এই ইটা ক্যাপের পরিচয় ওই সময় আমরা কি বলেছিলাম? ইটা ক্যাপের পরিচয় ওই সময় আমরা কি বলেছিলাম খেয়াল করো একটু সবাই। মনে করো এটা হচ্ছে ভেক্টর এ, আবার দেখো এটা মনে করো ভেক্টর বি। ভেক্টর এ এবং ভেক্টর বি যদি এটা হয়, তাহলে ইটা ক্যাপের পরিচয় হচ্ছে ইটা ক্যাপ ভেক্টর এ এবং ভেক্টর বি এদের উভয়ের উপর লম্ব একক ভেক্টর। এখন এদের উভয়ের উপর লম্ব একক ভেক্টর কিভাবে সম্ভব? তুমি যদি এ ভেক্টরের সাথে কোনো লম্ব আঁকো, দেখো ওই লম্বটা কিন্তু বি এর সাথে লম্ব হচ্ছে না। আবার তুমি যদি বি এর উপর কোনো লম্ব আঁকো, দেখো ওই লম্বটা কিন্তু এর উপরে লম্ব হচ্ছে না। সুতরাং আমরা যদি নর্মাল চিন্তা করি, তাহলে দেখো এর উপর লম্ব আঁকলে এই লম্বটা কিন্তু শুধু এর উপরেই হচ্ছে। দেখো বি এর সাথে কিন্তু লম্ব না, বোঝাই যাচ্ছে। আবার তুমি যদি এই যে ভেক্টর বি এর উপর তুমি যদি কোনো লম্ব আঁকো, এই যে লম্বটা, দেখো এই লম্বটা কিন্তু শুধুমাত্র বি এর উপর লম্ব, এটা কিন্তু এর উপর লম্ব না, বোঝাই যাচ্ছে। তার মানে এটা কিন্তু নর্মালি সম্ভব না। তাহলে এটা কিভাবে সম্ভব যে একটা ভেক্টর যা কিনা ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপর লম্ব? তো এটা সম্ভব হচ্ছে 3 ডাইমেনশন। হ্যাঁ, 3 ডাইমেনশনে সম্ভব। সেটা কীরকম দেখো, যদি কোনো ভেক্টর ঠিক এখান থেকে উপরের দিকে লম্ব বরাবর থাকে, আবারও বলি, যদি কোনো ভেক্টর ঠিক এখান থেকে উপরের দিকে লম্ব বরাবর থাকে, তখন আমরা সেটাকে বলবো এদের উভয়ের উপর লম্ব। সেটা কীরকম, সেটা এখানে দেখান একটু কঠিন, তারপর আমি একটু দেখাই। দেখো সবাই, মনে করো এই এ আর বি এর ঠিক এই পজিশনটাতে একটা ভেক্টর থাকলো যেটা কিনা ঠিক এরকমভাবে। শিক্ষার্থীরা,
আসলে এখানে দেখানোটা একটু কঠিন, আমি যেটা বললাম আসলে। ওকে, তাহলে আমি যদি এখান থেকে একটু যদি বলার চেষ্টা করি তাহলে কেমন হবে দেখো সবাই। যদি এরকম লম্বভাবে থাকে তাহলে এই ভেক্টরটা কিন্তু ভেক্টর এর উপরও লম্ব, আবার দেখো ভেক্টর এই যে বি এর উপরেও কিন্তু লম্ব। সুতরাং ক্যামেরার মধ্যে এখানে আসলে বোঝা যাচ্ছে না, বাট তুমি যদি নিজে একটু ট্রাই করো তাহলে দেখবা যে আসলেই যদি এরকমভাবে উপরের দিকে থাকে তাহলে এটা কিন্তু এর উপরও লম্ব হচ্ছে, বি এর উপরও লম্ব হচ্ছে। তাহলে এই যে ইটা ক্যাপ, এই ইটা ক্যাপকেই বলা হয় লম্ব একক ভেক্টর। ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপর লম্ব একক ভেক্টর। ওকে, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন দেখতে হবে যে তাহলে আমরা ইটা ক্যাপের মানটা কিভাবে পেতে পারি। দেখো সবাই, আমরা এখন ইটা ক্যাপের মানটা যদি এখান থেকে বের করার চেষ্টা করি একটু। মনে করো তুমি এখানে উভয় পক্ষে একটা পরম মান দিয়ে দিলাম। উভয় পক্ষে দেখো বাম দিকে এই যে এ ক্রস বি দেখতে পাচ্ছি, বাম দিকে তুমি এ ক্রস বি এর সাথে তুমি একটা পরম মান দিয়ে দিলাম। ওই সময় ডান দিকেও তুমি এ ক্রস বি এর সাথে একটা পরম মান দিয়ে দিবা। তাহলে ডান দিকে তুমি যদি ডান দিকে যা আছে এদের সবার সাথে একটি পরম মান দিয়ে দিবা। তাহলে তুমি যদি এদের সবার সাথে পরম মান দিয়ে দাও তাহলে কেমন হয় দেখো, ভেক্টর এ এর মান ভেক্টর বি এর মান সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ। যা ছিল সবই কিন্তু ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে তুমি যে পরম মানটা বাম দিকে দিয়েছ, নিশ্চয়ই পরম মান ডান দিকেও দিতে হবে। এখন ডান দিকে দেখো এর উপরে তো পরম মান আছেই, এর উপরেও পরম মান আছে। সাইন থিটা এটা কিন্তু কোনো ভেক্টর না, তাহলে এর উপরে পরম মান দরকার নেই। ডান দিকে শুধুমাত্র পরম মান যেহেতু আমাদেরকে দিতেই হবে, বামে যেহেতু আমরা পরম মান দিয়েছি, ডানে অবশ্যই আমাদের পরম মান দিতে হবে। তো সেই পরম মানটা কিন্তু এর উপরে, বি এর উপরে, সাইন থিটার উপরে, তিনটার উপরে অ্যাপ্লিকেবল না, যেহেতু এই দুইটার সাথে পরম মান দেওয়াই আছে। আর এটা তো আসলে ভেক্টর না, শুধুমাত্র পরম মান অ্যাপ্লিকেবল ইটা ক্যাপের সাথে, যেহেতু ইটা ক্যাপটা একটি ভেক্টর, তাহলে ইটা ক্যাপের সাথে পরম মান দিয়ে দিলাম। সো আমরা এই লাইনে কি করেছি, আমরা এই লাইনে উভয় পক্ষে পরম মান দিয়েছি। এই লাইনটাতে আমরা উভয় পক্ষে পরম মান দিয়েছি। ওকে, এবার দেখো বাম দিকে এ ক্রস বি তার পরম মান যেরকম ছিল এরকমই থাকলো, এটা এ ক্রস বি তার পরম মান এরকম থাকলো। আর ডান দিকে ভেক্টর এ ভেক্টর বি সাইন থিটা ইন্টু এই যে ইটা ক্যাপ। ইটা ক্যাপটা আসলে কি? ইটা ক্যাপটা কিন্তু লম্ব একক ভেক্টর। আমাদের নিশ্চয়ই মনে আছে একক ভেক্টরের মান সবসময় 1 হয়। তাহলে ইটা ক্যাপ যেহেতু একক ভেক্টর, আর এই পরম মান মানে কিন্তু ভেক্টরের মান নির্দেশ করে, তাহলে ইটা ক্যাপ একক ভেক্টর আর পরম মান মানে ভেক্টরের মান নির্দেশ করে, তাহলে ইটা ক্যাপের মান নিশ্চয়ই 1 হবে। সুতরাং ইটা ক্যাপ নর্মাল টাইমে কিন্তু এটা 1 না, যখন এটার সাথে একটা পরম মান দিয়ে দেওয়া হবে তখন ইটা ক্যাপের মান নির্দেশ করবে। আর ইটা ক্যাপ যেহেতু একক ভেক্টর, আর যে কোনো একক ভেক্টরের মান সবসময় 1 হয়। তো আমরা এখান থেকে মনে করো একটা লাইন পেলাম, যে লাইনটা আমরা এইমাত্র পেলাম, এই লাইনটা আমরা মনে করো এভাবে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা ওই যে উপরে যে লাইনটা ছিল ওই লাইন থেকে আমরা আরও একটা জিনিস বের করার চেষ্টা করি সবাই। দেখো সবাই, উপরে যে লাইনটা ছিল ওই লাইনটা থেকে যদি আরও একটা জিনিস বের করার চেষ্টা করি, সেটা কীরকম হয়? সেটা হচ্ছে যে উপরে আমাদের কি লেখা ছিল? উপরে আমাদের লেখা ছিল যে এ ক্রস বি এটা সমান সমান লেখা ছিল এর মান বি এর মান সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ, এটা লেখা ছিল। তো এ ক্রস বি সমান এটা আসলে আগেই লেখা ছিল, আমরা জানি। তো মনে করো তুমি এখান থেকে ইটা ক্যাপকে এক পাশে রেখে বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাবা, তাহলে কেমন হতে পারে দেখো। ইটা ক্যাপকে তুমি যদি এক পাশে রাখো, ইটা ক্যাপকে তুমি মনে করো এক পাশে রেখে দিলাম, তাহলে নিশ্চয়ই এই মানটা যদি এই পাশে চলে আসে তো নিশ্চয়ই ভাগ হয়ে যাবে। সুতরাং উপরে থাকবে এ ক্রস বি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে যে উপরে এই এ ক্রস বি ছিল, এ ক্রস বি থাকবে, আর নিচে নিশ্চয়ই এই মানটা নিশ্চয়ই এই বামে চলে আসলে নিশ্চয়ই ভাগ হয়ে যাবে। তাহলে এই মানটা যদি ভাগ হয়ে যায়, নিচে হয় এর মান বি এর মান
এবং সাইন থিটা। আশা করি আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা, যে এই সূত্র থেকে ইটা ক্যাপ যদি আমরা এক পাশে রেখে দিই আর এটাকে যদি পক্ষান্তর করে দিই, তাহলে নিশ্চয়ই এটা অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। ওকে, এখন দেখো উপরে কি আছে, উপরে আছে এ ক্রস বি। নিচে, এখন নিচে যে মানটা দেখতে পাচ্ছি এই মানটার সাথে একটু এই বক্স করা এই মানটা একটু কানেকশন করার চেষ্টা করি। সবাই একটু দেখো, হ্যাঁ ওকে, সবাই দেখো নিচে যে মানটা আছে, নিচে কোন মানটা আছে, এর মান, বি এর মান, সাইন থিটা। দেখো এই মানটা উপরে কোথাও আছে, এই মানটা উপরে কোথায় আছে দেখা যায়, এর মান, বি এর মান, সাইন থিটা। সবাই দেখো এই যে এর মান, বি এর মান, সাইন থিটা। ওয়ান তো কোনো সমস্যা না, ওয়ান তো এমনিতেই বাদ। তাহলে এর মান, বি এর মান, সাইন থিটা, এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে এ ক্রস বি তার পরম মান। সুতরাং আমরা এখন কি করতে পারি, আমরা এখন এই যে অংশটা, এই অংশটুকুর মান বসাতে পারি। কোত্থেকে? এইখান থেকে। দেখো সবাই এইখান থেকে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এই মানটুকু অ্যাকচুয়ালি এখানে আছে এবং এটার মান হচ্ছে এ ক্রস বি তার পরম মান। তাহলে আমরা নিচের এটার পরিবর্তে নিচে আমরা মান বসিয়ে দিই, নিচে মান হবে এ ক্রস বি তার পরম মান। এই মানটা আমরা উপর থেকে নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইটা ক্যাপের আমরা মান পেলাম, ইটা ক্যাপের সূত্র পেলাম হচ্ছে এ ক্রস বি উপরে থাকবে আর নিচে থাকবে এ ক্রস বি তার পরম মান থাকবে। তাহলে আমরা মান বসালাম এটা, ওকে ভালো কথা। এখন আমরা একটা প্লাস মাইনাস দিতে হবে। প্লাস মাইনাস কেন দিতে হবে এটা আসলে আমি এখানে আবারও বলি, এখানে আবারও দেখানোটা আসলে একটু কঠিন। তোমরা নিজেরা চিন্তা করো বা নিজেরা একটু ভাবনা চিন্তা করো। মনে করো যে তুমি তোমার বইটাকে, তুমি তোমার বইটাকে উপরে ধরছো, উপরে তুমি তোমার বইটাকে মনে করো হাতে নিছো। হাতে নেওয়ার পর তুমি তোমার বইয়ের উপরে একটি ঠিক এরকমভাবে লম্বা একক ভেক্টর দিয়ে দাও বইয়ের ঠিক উপরে। তার মানে এই লম্বা একক ভেক্টরটি যাচ্ছে উপরের দিকে, এটি যাচ্ছে উপরের দিকে। এখন তুমি হাতে যে বইটি নিয়েছো, এবার তুমি বইয়ের উপরের দিকে না দিয়ে এবার তুমি ঠিক এই জিনিসটাকে দিবা বইয়ের নিচের দিকে, যেটা আমি এখন দেখাতে পারতেছি না, তোমরা নিজেরা এটা করে নিতে পারবে। তাহলে তুমি যদি এই একক ভেক্টরটি তুমি যে বইটি হাতে ধরে রাখছো সেই বইয়ের উপরের দিকে দাও, তাহলে এই লম্বা একক ভেক্টরকে প্লাস ধরা হচ্ছে। আবার তুমি যদি এটাকে এই লম্বা একক ভেক্টরকে বইয়ের উপরের দিকে না দিয়ে বইয়ের নিচের দিকে দাও, অর্থাৎ বইয়ের তলার দিকে, বইয়ের নিচের দিকে দাও, তখন এই একক ভেক্টরকে মাইনাস ধরা হয়। তার মানে লম্বা একক ভেক্টর কিন্তু দুই রকম সম্ভব, একটি হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, তোমরা ফিজিক্সে পড়েছ যে ডান হাতে স্ক্রু আর বাম হাতে স্ক্রু, অর্থাৎ যদি কোনো স্ক্রুকে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, ওই স্ক্রু কিন্তু দেয়াল থেকে অথবা কাঠ থেকে বের হয়ে আসে তোমার দিকে। তার মানে ওই সময় কিন্তু স্ক্রুটা কিন্তু উপরের দিকে বের হয়ে আসে। ওই সময় এই একক ভেক্টরকে ধরা হয় প্লাস ধরা হয়। আর বাম হাতি স্ক্রু, যদি তুমি স্ক্রুটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, তখন কিন্তু তুমি দেখবা যে এই স্ক্রুটা কিন্তু দেয়ালের ভিতর অথবা কাঠের ভিতরে চলে যায়। ওই একক ভেক্টরকে মাইনাস ধরা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম লম্ব একক ভেক্টর। শিক্ষার্থীরা, এই জিনিসটা আসলে এখানে দেখানো আমার পক্ষে সম্ভব হলো না। তোমরা আমি যা বললাম ঠিক এর সাথে মিলিয়ে তোমরা নিজেরা এই এক্সপেরিমেন্টটা করে দেখো, তাহলে বুঝতে পারবে। ওকে, তাহলে বুঝতে পারলাম লম্বা একক ভেক্টর উপরের দিকে হতে পারে, নিচের দিকেও হতে পারে, এই কারণে একটা প্লাস মাইনাস হবে। ওকে, তাহলে কিন্তু আমরা এই যে লম্বা একক ভেক্টর ইটা ক্যাপের একটা সূত্র লিখলাম প্লাস মাইনাস, উপরে হবে এ ক্রস বি, নিচে হবে এ ক্রস বি তার পরম মান। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাই কিন্তু তোমাদেরকে আমি একটু আগে সূত্র হিসেবে লিখেছিলাম। দেখো সবাই, আমরা একটু আগে কিন্তু সূত্র হিসেবে কিন্তু এটাই লিখেছিলাম। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি একটু আগে সূত্র হিসেবে এটাই লিখেছি, ভেক্টর এ ও ভেক্টর বি এর উপর লম্ব একক ভেক্টর, যার সূত্র হচ্ছে ইটা ক্যাপ সমান, একটু আগেই প্রমাণ করলাম আমরা, প্লাস মাইনাস, উপরে হবে এ ক্রস বি, নিচে হবে এ ক্রস বি এর মান। এখন তাহলে এই সূত্রের সাহায্যে আমরা একটা ম্যাথ করে নিই আগে, এরপর আবার নতুন সূত্র বলে নতুন ম্যাথ করব। তাহলে প্রথমে এই সূত্রের সাহায্যে যদি একটা ম্যাথ করা যায়, দেখো সবাই একটা ম্যাথ আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য। এই যে এস ও আহমেদ ম্যাথ ফার্স্ট পেপার,
এসু আহমেদ ম্যাথ ফার্স্ট পেপার। আচ্ছা, এক্সারসাইজ 2.2 ম্যাথের নাম্বার 6-3। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি তোমাদের বইয়ের সাথে নাম্বার না মিলে কোনো সমস্যা নেই, আমরা তো এখানে দেখতেই পাচ্ছি যে প্রশ্নটা কিন্তু লেখা আছে। তাহলে দেখো প্রশ্নে কি লেখা আছে। প্রশ্নে লেখা আছে ভেক্টর এ এবং ভেক্টর বি ভেক্টর দুটির উপর লম্ব হয় এরূপ একক ভেক্টর নির্ণয় করো। তার মানে এই কথাটার অর্থই হচ্ছে যে এই দুই ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এই দুই ভেক্টরের সাথে যদি লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের কি কি উপাদানগুলি লাগবে আমরা যদি সূত্রটা একটু দেখি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো। দেখো সবাই, আমাদের সূত্র ছিল যে এ ক্রস বি লাগবে এবং এ ক্রস বি এর মান লাগবে, তাহলে আমরা পেয়ে যাব লম্ব একক ভেক্টর। সুতরাং আমরা নিশ্চয়ই এখন এ ক্রস বি বের করব এবং এ ক্রস বির মান বের করব। তাহলে চলো বের করা যাক। দেখো সবাই, আমরা ভেক্টর দুটি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এ ক্রস বি লিখলাম। এ ক্রস বি কীভাবে করে তোমাদের অনেকেরই মনে আছে, আবার অনেকেই ভুলে গেছো। তো যেটা বললাম আমি আবারও বলি, তোমরা অবশ্যই এই ভেক্টর অধ্যায়ের আগের 8টি লেকচার দেখে নিবে। এই 8টি লেকচার দেখতে তোমাদের খুব বেশি সময় লাগবে না। তুমি প্রতিদিন যদি 1 ঘন্টা করেও দাও তাহলেও 4 দিনে দেখা হয়ে যাবে। সুতরাং আগের ওই লেকচারগুলি দেখলে তুমি দেখতে পাবা যে এগুলো সবই আমি ওখানে বলেছি। তো ঠিক আছে, আমি এখন এখানে সংক্ষিপ্ত আকারে বলে দিই। দুইটি ভেক্টরে ক্রস গুণফল করা হয় কিভাবে। উপরে লেখা হয় আই জে কে, উপরে আই জে কে লেখা হয়। তারপর কি লেখা হবে, এই ভেক্টর এর যে সহগগুলো আছে, সহগগুলো কারা কারা দেখো, 3, 2, -6। ভেক্টর এর যে সহগগুলো আছে 3, 2, -6। এবার ভেক্টর বি সহগ কারা কারা আছে দেখো, 4, -3 এবং 1। 4, -3 এবং 1। তাহলে এরপর আমরা একটা নির্ণায়ক চিহ্ন দিব। সবাই আশা করি জানো যে এই চিহ্নকে বলা হয় নির্ণায়ক চিহ্ন বলা হয়। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম যে দুইটি ভেক্টরের ক্রস গুণফল, প্রথমে নির্ণায়ক চিহ্ন দিব। নির্ণায়ক দেওয়ার পর উপরে লিখব আই জে কে, তারপরে এই ভেক্টর এ এর সহগগুলো লিখব, তারপরে ভেক্টর বি এর এই সহগগুলো লিখব। এখন এই নির্ণায়ককে ভাঙতে হবে। এখন এই নির্ণায়কটা ভাঙা কার কতটা মনে আছে দেখা যাক, এই নির্ণায়ককে কীভাবে ভাঙা হয়। আশা করি মনে আছে, তারপরে তোমরা দেখো একটু। দেখো প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে যে তুমি এই আইটা নিবা। এই যে তুমি এই আইটা নিবা। যখন তুমি এই আইটা নিবা তখন কি সিস্টেম, আইটা যখন তুমি নিবা তখন সিস্টেম হচ্ছে আই বরাবর তুমি এই সারিটাকে বাদ দিয়ে দিবা, আই বরাবর তুমি এই সারিকে বাদ দিয়ে দিবা এবং আই বরাবর তুমি এই কলামটাকে বাদ দিয়ে দিবা। শিক্ষার্থীরা নিয়ম তাহলে বুঝতে পারলে, যখন তুমি আই নিবা আই বরাবর ওই সারিকে বাদ দিবা, আই বরাবর ওই কলামকে বাদ দিবা। যারা থাকবে তাদেরকে করবা 8 গুণন। কীরকম 8 গুণন দেখো, 2 × 1, মাঝে একটা মাইনাস দিবা, সূত্রের মাইনাস দিয়ে আবার গুণ করবা, -3 × -6। সুতরাং বুঝতে পারলাম যে 8 গুণন হবে 2 × 1, মাঝে একটা সূত্রের মাইনাস দিব, দেওয়ার পর -3 × -6। তো এটাই সিস্টেম। তাহলে আমরা লিখে ফেলি। দেখো আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে আই যখন নিব তখন আয়ের সাথে আই বরাবর এই সারি বাদ, আই বরাবর এই কলামটাও বাদ। তাহলে বাকি যারা আছে 2 × 1, দেখো 2 × 1, মাঝে একটা সূত্রের মাইনাস দিবা, দেওয়ার পর এবার কি -3 × -6, -3 × -6। সুতরাং বুঝতে পারলাম। নেক্সট এবার যদি আমরা জে নেই, সিস্টেমটা কি বলি, সিস্টেমটা হচ্ছে তুমি প্রথমটা নিবা প্লাস, পরেরটা হবে মাইনাস, আর পরেরটা কিন্তু আবার প্লাস হবে। সুতরাং যখন তুমি আই নিবা তখন প্লাস, যখন জে নিবা তখন মাইনাস, আবার যখন কে নিবা তখন আবার প্লাস হবে। তাহলে যদি আমরা এখন জে নিই তো নিশ্চয়ই নিয়ম অনুসারে কী হওয়ার কথা, দেখো এই জে নিলাম। জে নিলে কিন্তু নিয়ম অনুসারে জে বরাবর এই সারিটা বাদ যাবে, জে বরাবর এই কলামটা বাদ যাবে। তার মানে জে বরাবর এই কলামটা বাদ যাবে, আর জে বরাবর উপরে যে সারিটা আছে ওই সারিটা বাদ যাবে। তাহলে কারা কারা থাকে দেখো, যারা থাকে তারা নিশ্চয়ই এই যে 3 × 1, আবার মাঝেটা মাইনাস দিব, দিয়ে কি লিখবো 4 × -6। সুতরাং আমরা বুঝতে পারলাম সবাই যে যদি আমরা এভাবে 8 গুণন করি তাহলে এরকম আসবে
এই যে 3 ইন্টু 1 মাইনাস দেওয়ার পর 4 ইন্টু -6। সুতরাং আমরা কোনটা বাদ দিয়েছি আশা করি বুঝতে পেরেছ, যে এই বরাবর যে বরাবর এই কলামটাকে বাদ দিয়েছি এবং যে বরাবর এই সারিকে বাদ দিয়েছি, আর বাকি যারা ছিল তাদেরকে আমরা করেছি 8 গুণন। ওকে, তাদেরকে আমরা করেছি 8 গুণন, 3 ইন্টু 1 আর মাইনাস দেওয়ার পর 4 ইন্টু -6। ফাইনালি আমরা নিশ্চয়ই কে নিব। যখন আমরা কে নিব তখন তাহলে কি হতে পারে, আবার প্লাস কে দিলাম, তাহলে প্লাসকে আমরা কিন্তু আগেই বলেছিলাম যে প্রথমটা প্লাস হবে, পরেরটা মাইনাস হবে, আবার পরেরটা প্লাস হবে। যখন আমরা কে নিব তখন কী অবস্থা হয় সবাই দেখো, যখন আমরা এই যে কেটা নিব, কে যখন নিব তখন নিশ্চয়ই এই কে বরাবর, কে যখন নিব তখন নিশ্চয়ই কে বরাবর এই সারিটা বাদ যাবে এবং কে বরাবর এই কলামটা বাদ যাবে। তার মানে যদি কে বরাবর এই কলামটা বাদ যায় এবং যদি উপরের এই সারিটা বাদ যায় কে বরাবর, তাহলে যারা থাকে তাদেরকে তুমি যদি গুণ করো কী অবস্থা হবে, 8 গুণন। দেখো 3 ইন্টু -3, আবার মাঝে সূত্রে মাইনাস দিয়ে কী হবে 4 ইন্টু 2। তাহলে আমি লিখে ফেলি, এটা দেখতে পাচ্ছি সবাই, 3 ইন্টু -3, 3 ইন্টু -3 আবার মাইনাস দিয়ে 4 ইন্টু 2। ওকে শিক্ষার্থীরা, তাহলে এই জিনিসটা বোঝানোই ছিল মূল উদ্দেশ্য, এই জন্য এটা তোমাদের সামনে লিখলাম সরাসরি। এখন বাকি অংশ যেহেতু শুধুই ক্যালকুলেশন, তো এটা আমি খুব দ্রুত লিখে দিই, এটা আমি সরাসরি লিখে দিই, তোমরা এটা দেখলেই আশা করি বুঝতে পারবে, এই জন্য বাকি অংশ আমি আর লাইভ লিখতেছি না। শিক্ষার্থীরা, তাহলে তোমরা ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবে, আর আমি প্রত্যেক ক্লাসের শেষেই আমি যা যা পড়িয়েছি তা স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে থাকি। সুতরাং আমি ক্লাসের শেষে আজ যা যা পড়িয়েছি সবই স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করব। সুতরাং তখন তোমরা ওই স্ক্রিনশট নিয়ে ওইটা দেখে দেখে খাতায় লিখে নিতে পারবে। সুতরাং কোনো সমস্যা নেই। দেখো আমরা ভেক্টর a ক্রস b বের করলাম। এখন ভেক্টর a ক্রস বির মান বের করা দরকার। আমরা জানি পরম মান মানেই ওই ভেক্টরটির মান বোঝানো হয়। এখন ভেক্টরের মান কিভাবে নির্ণয় করা হয় তোমরা জানো কি না? আশা করি তোমরা জানো, আর না জেনে থাকলে অবশ্যই তোমরা আগের লেকচারগুলি দেখে নিবে, আমি আবারও বলি। আচ্ছা, তাহলে এখন বলে দিই ভেক্টরের মান নির্ণয় করা হয় কিভাবে। এই ভেক্টরটির মান, পরম মান মানে ভেক্টরটির মান। ভেক্টরটির মান নির্ণয় করা হয়, একটা রুট ওভার দিতে হবে প্রথমে। রুট ওভার দিয়ে এই আয়ের সহগকে হোল স্কোয়ার করতে হবে। দেখো আয়ের সহগ কিন্তু -16, আয়ের সহগ -16, তুমি -16কে হোল স্কোয়ার করবা, প্লাস জে সহগ -27, এটা হোল স্কোয়ার করবা, অ্যান্ড ফাইনালি দেখো কে এর সহগ -17, তাহলে কে এর সহগ -17, এটাও তুমি হোল স্কোয়ার করবা। তার মানে কি হলো ব্যাপারটা, তুমি আয়ের সহগ, জে এর সহগ এবং কে এর সহগ তুমি এই তিনটাই হোল স্কোয়ার করে দিবা, তারপর তুমি রুট দিয়ে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা ওই ভেক্টরটির মান পেয়ে যাবা। তাহলে যেহেতু বাকি অংশ আবারও ক্যালকুলেশন, তাহলে বাকি অংশ আমি আবারও খুব দ্রুত করে ফেলি। শিক্ষার্থীরা দেখো, আমরা তাহলে বাকি অংশ যেহেতু ক্যালকুলেশন, তোমরা আশা করি বুঝতে পারবা, এটা কিন্তু সবই ক্যালকুলেটারের সাহায্যে করেছি। এটা সবই ক্যালকুলেটারের সাহায্যে করে আমরা পেয়েছি 7√26। তাহলে তোমরা ক্যালকুলেটার নিয়ে বসবা, তাহলে দেখবা যে এটাই আসবে। ওকে, নেক্সট আমাদের কি দরকার ছিল? আমাদের দরকার ছিল ভেক্টর এ ও ভেক্টর বি এর উপর লম্ব একক ভেক্টর। তো লম্ব একক ভেক্টরের সূত্র কি ছিল? লম্ব একক ভেক্টরের সূত্র নিশ্চয়ই ছিল ইটা ক্যাপ সমান প্লাস মাইনাস, উপরে হবে a ক্রস বি, নিচে হবে a ক্রস বি এর পরম মান বা মান। তাহলে আমরা এখন মান বসিয়ে দিই, সবাই দেখো, প্লাস মাইনাস দিলাম, উপরে a ক্রস বি কত আছে সবাই দেখো একটু, এই যে a ক্রস বি সবাই দেখতে পাচ্ছি এই মানটা আছে। তাহলে এটা নিশ্চয়ই আমরা উপরে লিখে দিব। দেখো a ক্রস বি এর পরিবর্তে এই যে উপরে লিখে দিলাম এটা। নিচে a ক্রস বি এর মান, a ক্রস বি এর মান আমরা কত পেয়েছিলাম? 7√26। a ক্রস বি এর মান বসিয়ে দিলাম 7√26। তাহলে আমরা এটা পেলাম, লম্ব একক ভেক্টর পেলাম। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা যদি লম্ব একক ভেক্টর হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে লম্ব একক ভেক্টর কিভাবে নির্ণয় করা হবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে তোমাদের এসু আহমেদের বই থেকে আমি কিছু হোমওয়ার্ক দিই একই নিয়মে। এসু আহমেদ থেকে হোমওয়ার্ক দিচ্ছি 6-এর 1 নাম্বার এবং 5 নাম্বার এবং উদাহরণ 1। তাহলে এটা এসু আহমেদের কোথায় পাবা? এসু আহমেদ, হ্যাঁ আমরা জানি ফার্স্ট পেপার এসু আহমেদ, এক্সারসাইজ 2.2
ফার্স্ট পেপার এসু আহমেদ, যেখানে ভেক্টর অধ্যায় 6-এর 1, 6-এর 5 এবং উদাহরণ 1। যদি তোমাদের বইয়ের নাম্বারের সাথে না মিলে তাহলে কোনো সমস্যা নেই, তোমাদের যে বই আছে সেই বই থেকে লম্ব একক ভেক্টরের যে ম্যাথ আছে তোমরা সেই ম্যাথগুলি করবা। তাহলে যদি নাম্বার না মিলে কোনো সমস্যা নেই, তোমাদের বই থেকে তোমরা খুঁজে বের করবা যে লম্ব একক ভেক্টর কোথায় আছে, তো সেই নিয়মের অঙ্কগুলি হোমওয়ার্ক করলেই হবে। তাহলে আমরা প্রত্যেক ক্লাসে যে কাজটা করে থাকি, যে ক্লাসের শেষে স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি, সুতরাং তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নিবে। আমি খুব দ্রুত স্ক্রল করব। শিক্ষার্থীরা, তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমাদের 8 নাম্বার ফর্মুলা আজ আমরা দেখিয়েছি, সুতরাং 8 নাম্বার এই সূত্র তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমরা কিন্তু এই 8 নাম্বার সূত্রটি কিভাবে আসলো সেই প্রমাণটা দেখিয়েছিলাম, তাহলে সেই প্রমাণটা কেমন ছিল সেটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে এখনই। শিক্ষার্থীরা দেখো, আমি কিন্তু প্রমাণটা দেখিয়েছিলাম যে কিভাবে এই সূত্রটা আসে। আমাদের এই যে ইটা ক্যাপের যে সূত্রটা, ইটা ক্যাপের সূত্রটা কিভাবে আসে এটা কিন্তু আমি দেখিয়েছিলাম। সুতরাং তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও। এখানে কিন্তু ইটা ক্যাপের সূত্র কিভাবে আসে তা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখন আমি চলে যাই মূল ম্যাথে। যে মূল ম্যাথ আমরা যেটা করলাম সেটাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে এখনই। সবাই দেখতে পাচ্ছ, এটা ছিল আমাদের মূল ম্যাথ। সবাই স্ক্রিনশট নাও এতটুকু। আমি আবারও সরিয়ে ফেলতেছি, আশা করি সবাই নিয়েছো। ওকে, সবাই এই অবস্থাতে একটি স্ক্রিনশট নাও। এভাবে তোমরা দেখে দেখে খাতায় লিখে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট আমরা ফাইনালি যদি লাস্ট পার্টে চলে যাই, তোমরা স্ক্রিনশট নিবে। লাস্ট পার্টে যদি আমি চলে যাই, দেখো সবাই এই অবস্থায়। ওকে, সবাই এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে তোমরা স্ক্রিনশট দেখে খাতায় লিখে নিবে এবং ম্যাথগুলি প্র্যাকটিস করবে, হোমওয়ার্কগুলি করার চেষ্টা করবে, এবং যেটা বললাম বারবার যে তোমরা অবশ্যই আগের 8টি লেকচার দেখে নাও। এবং এটা দেখতে একদমই সময় লাগবে না, তুমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় দাও, তাহলে 4 দিনেই দেখা হয়ে যাবে 8টা লেকচার। তাহলে শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।